আমাদের সকল চাওয়া পাওয়া সমস্ত কিছুর মালিক মহান আল্লাহ। সেই আল্লাহকে আমরা স্মরণ করে আজকে আমাদের এই অনুষ্ঠান। দেখুন, এই রমজান শুধু পার্থিব বা পরকল্যাণ জীবনের জন্য নয়, বর্তমান জীবনেও রমজানের গুরুত্ব অপরিসীম। এই রমজানের রোজা মানুষের অতিরিক্ত ওজন কমাতে সহায়তা করে। যাদের শরীরে অতিরিক্ত চিনি আছে, সেই চিনি নিষ্ক্রিয় করতে বা চিনির পরিমাণটা কমাতে সহায়তা করে। ফুসফুস অক্সিজেন গ্রহণে ভালো রাখতে এই রোজা তাকে সহায়তা করে, কারণ আমরা যে নিঃশ্বাসটা নেই তা কিন্তু পেটের মধ্যেই ঢোকে। রমজানের সময় পেট যখন ভর্তি থাকে না, ফলে পেটটা খালি থাকে, থাকার ফলে হয় কি, ফুসফুস তার স্বাধীন মতো অক্সিজেনটা গ্রহণ করতে পারে, যার ফলে মানুষ এই রোজা থাকার কারণে আমরা সুস্থ থাকতে পারি, শ্বাসকষ্ট অনেকগুলো রোগ কম থাকে। শরীরের কোষ যদি অতিরিক্ত বিরূপ টক্সিন তৈরি করে, সেই বিরূপ টক্সিনের কারণে কোষ অপত্য হয়ে যায় বা কখনো কখনো নিষ্ক্রিয় হয়ে যায়। রমজানে রোজা থাকার কারণে সেই অতিরিক্ত খারাপ টক্সিন তৈরি করতে পারে না, ফলে কোষগুলো, যে সমস্ত কোষগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে, সেই কোষগুলো আবারও সক্রিয় হয়। কোষ সক্রিয় থাকার কারণে আমরা সুস্থ থাকি। খাবার খাবার পর লিভারের কাজ পিত্ত নিঃসরণ করা। প্রত্যেকেরই বিশ্রাম প্রয়োজন, প্রত্যেকেরই বিশ্রাম প্রয়োজন। আমরা যখন রমজানের রোজা বা অন্য ধর্মাবলম্বীদেরও বিভিন্ন সময় বিভিন্ন রোজা আছে, তারা যখন আমরা এই রোজাগুলো পালন করি, সেই সময় লিভার এই একটা বেলা, অন্তপক্ষে একটা সময় এই অতিরিক্ত বা সব সময়ের জন্য এই পিত্ত তৈরি থেকে বিশ্রাম পায়। বিশ্রাম পাবার ফলে সেও সুস্থ থাকে। লিভার যদি সুস্থ থাকে, তাহলে আমরাও সুস্থ থাকি। তাই রমজান রোজা আমাদের শুধু পরকালের জীবনের জন্য না, দৈহিক জীবনের জন্য অতিরিক্ত খুবই খুবই প্রয়োজন। আর রোজা থাকলে হয় কি, যখন লিভার অতিরিক্ত পরিশ্রম থেকে যখন বিশ্রাম বিরত থাকে, দুপুরবেলা আমরা যখন খাচ্ছি না, তখন যখনই আমরা খাবার খাই, তখন লিভারকে তার পিত্ত নিঃসরণ করতে হয়। আর এই নিঃসরণ করার জন্য হুকুমটা দেয় হার্ট। হার্ট যখন এই রমজানের রোজা থাকার কারণে তাকে এই পরিশ্রমটা করতে হয় না, তারও বিশ্রাম হয়, সেও আরাম পায়, যার ফলে রোজা থাকার কারণে আমাদের হার্টও ভালো থাকে। তাই আসুন, আমরা যে যে ধর্ম পালন করি না কেন, যে ধর্মেরই হই না কেন, তাদের যে ধর্মের যে বিধানগুলো আছে বা বিভিন্ন সময় যে রোজা আছে, হ্যাঁ, সেগুলো আমরা অবশ্যই পালন করি, সুস্থ থাকি। আমাদের রোগীদেরকেও তা সেটা পালন করার জন্য পরামর্শ দেব। রোজায় অনেক সময় মনে করে মানুষ যে ডায়াবেটিস রোগী হয়েছে, আমি রোজা থাকবো কিনা। অনেক সময় গর্ভবতী মা এসে বলেন যে আমরা রোজা থাকবো কিনা। দেখুন, তাদের রোজা থাকতে বলুন, তাদের সন্তান সুস্থ থাকবে। বরং রোজাই সন্তানকে আরো বেশি বেশি করে সুস্থ রাখে। ধন্যবাদ। আজকে আমাদের আলোচ্য বিষয়ে দীর্ঘায়িত করব না, অল্প সময়ের মধ্যে আমি শেষ করার চেষ্টা করব। আমরা অনেক সময় আজকের আমার সিএনজিতে, আমার চেম্বার, আমি জেলা সদরে থাকি, আমার চেম্বার দূরে 30 কিলো। যাওয়ার পথে আমার এক ছাত্র ছিল সিএনজির মধ্যে। তা একটা ছোট বাচ্চা আছে, বাচ্চাকে রাস্তায় তার বাবা কমলা কিনে দিল। আমি বাচ্চাটির কাছ থেকে কমলাটি ছিলাম, আমি চাইলাম যে বাবা দাও তো দেখি। ও কিছুতেই দিবে না, ও দিবে না। কিন্তু ওর বাবা মা যখন বলল যে দাও, ও তখন আমাকে দিচ্ছিল।
আমি তখন নিলাম না, তাকে বললাম যে বাবা তুমি এটা খাও। তখন আমার ছাত্রটি জিজ্ঞাসা করলো, স্যার এখানে কোন মায়াজাম হবে? বললাম ও যদি আমাকে সরাসরি দিত তাহলে ধরে নিতাম আমরা টিউবারকুলার। ও যেহেতু ওর বাবা মার কথা শুনে আমাকে দিচ্ছে তাহলে ও পরিবার কেন্দ্রিক সাইকোটিক। আর যদি ও শরীক হতো তাহলে কি করতো, আমার কথাগুলো কানেই নিত না, আর এক দিক হয়ে থাকতো। আমরা ওর কাছে আমি যতই চাই ও ততই অন্য দিক হয়ে থাকতো, ও আমার দিকে তাকাতো না। আর যদি সিপিলিটিক হতো তাহলে কি করতো, ওই কমলাটাই পিছনে লুকিয়ে রাখতো। ও আমার দিকে তাকাতো, কথা বলতো ঠিক আছে, কিন্তু আমি যেন কমলাটার কথা ভুলে যাই, দেবে না। তাহলে আমরা একটা শিশুর হাতের জিনিস থেকেও বা একটু কথা বলেও আমরা কিন্তু তার মায়াজামটা নির্ণয় করতে পারি। আমরা অনেক সময় বিয়ে বাড়িতে যাই, এই বিয়ে বাড়িতেও মায়াজাম নির্ণয় করা যায়। যে দেখবেন বিয়ে বাড়ির যে অনুষ্ঠান, তার যে সামর্থ্য, তার সে তার মানে উজ্জ্বলতা, অনুষ্ঠানের বড় কি ভাষায় বলি, তার যে সামর্থ্য, তার সে অনুষ্ঠানের জাঁকজমকতা অনেক বেশি, অর্থাৎ ধ্বংসাত্মক বিষয়। এটাকে আমরা অবশ্যই সিপিলিটিক। দেখবেন অনুষ্ঠান আপনার দুপুরে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে একটার সময়, আপনি খেতে বসবেন, ঠিক একটা সময় গেছেন, যা দেখবেন যে রান্নাটা হয়নি। রান্না হয়নি তাহলে বুঝে নেবেন যে এটা সাইকোটিক। কারণ সাইকোটিক সবসময়ের জন্য ভাবতে ভাবতে একটু দেরি করেই চলে। আবার দেখবেন খাবার দিছে আপনাকে, খাবারে পরিবেশনায় অনেক চালাকি থাকে, যে কোনো মূল্য আপনাকে কম দেওয়া হবে বা তারা সবাই কিন্তু কম দেওয়ার ব্যবস্থা করবেন। খাবারের মধ্যে বিভিন্ন ধরনের চালাকি থাকে, কারণ মালিক বা বাড়ির যে লোকটা চালাকি পরিবেশন করলেন তাহলে ধরে নেবেন যে মানুষটা টিউবারকুলার। আমরা টিউবারকুলারকে শুধুমাত্র দানশীল মনে করব এরকম না, অনেক সময় সে প্রচন্ড কৃপণ হয়। এই খাবারের মধ্যে পরিবেশনায় যে চালাকি করে সেটা কিন্তু টিউবারকুলার। আর অনুষ্ঠানে আপনারা যা দেখবেন যে সমস্ত কিছুতেই যেন একটা এলোমেলোর ছোঁয়া সেখানে লাগা আছে। বিয়ের অনুষ্ঠানে এলোমেলো, খাবার পরিবেশনের জায়গায় এলোমেলো, রান্নায় এলোমেলো, সমস্ত জায়গায় একটা এলোমেলো ভাব। সেটা অবশ্যই আপনার শরীর মায়াজাম। আমরা একটা অনুষ্ঠানে গিয়েও একটু মায়াজাম মানে ভাবনা নিয়ে আসবো, যাতে আমরা পাচ্ছি কিনা, যে আমার ওষুধটা আমি একটা রুগীতে আমরা সঠিক পাবো কিনা। যদি এরকম করে সবকিছুতে আমরা ভাবি তাহলেও কিন্তু পাবো। একটা ছেলে একটা মেয়েকে চিঠি লিখছে, কিন্তু সেই চিঠিতে তার নাম নেই, অন্যজনের নাম দিয়ে চিঠি লিখছে। এই প্রেমপত্র কিন্তু টিউবারকুলার। আবার অনেকে একজনকে বলছে যে দেখো আমি তোমাকে ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি। সে বললো যে না আমার তোমার ভালো লাগে না। ও তখন বললো আমি তোমাকে জোর করে তুলে নিয়ে বিয়ে করবো। এটা হচ্ছে সিপিলিটিক। আর একজন ওকে বলবে বলবে করে বলতে বলতে বলাই হয়ে ওঠেনি, এই বলা না হয়ে ওঠা সাইকোটিক। আর আমার একটা রুগী একদিন টনসিলের রুগী আসছে, জিজ্ঞাসা করছে যে মামা জানেন আপনাকে আমার একটা গোপন কথা বলতে হবে। মানে আমি রুগীকে যখন এরকম প্রশ্ন করছি সে প্রশ্ন বুঝে নিয়ে বলছে দেখেন আপনাকে আমার একটা গোপন কথা বলতেই হবে আজ, আপনি যেহেতু এগুলো শোনেন। আমি যখন পড়াশোনা করতাম আমি কার চিঠিটা গ্রহণ করব বুঝে উঠতাম না। ওরটাও ভালো লাগতো, ওরটাও ভালো লাগতো, ওরটাও ভালো লাগতো, আমি কারটা গ্রহণ করব
চারটাই ভাবি যে এটা উত্তর দেই, দেখি যে ওরটা ভালো লাগে, ওকে উত্তর দিই, ওকে উত্তর দিই। এই উত্তর দেওয়া মানুষগুলো শরীক। আমি ভাবলাম যার কোনো কিছু আমাকে ভাবতে হবে না, ওর ওষুধটি দিয়ে দিই। হ্যাঁ, সেদিন সেই ওষুধটি দেবার পর থেকে আর কখনই তাকে টনসিলের ওষুধ খেতে হয়নি। মনে হয় আজ থেকে 7-8 বছর আগে তাকে ওষুধটা আমার দেওয়া হয়েছিল। তাহলে আমরা এই যে প্রত্যেকটা জায়গায় মায়াজম পাওয়া কিন্তু খুব বেশি কঠিন কিছু না। আমরা প্রত্যেকটা জায়গায় মায়াজম পেতে পারি, প্রত্যেক অংশে। আমরা যেখানেই যাব সেখানেই মায়াজম খুঁজে খুঁজে পাওয়া যাবে। তাহলে আমাদের মায়াজম পাওয়া খুব কঠিন না। তবে ওষুধ প্রয়োগের সময় অবশ্যই সেই মায়াজম গুলো শুধু একটা অ্যাঙ্গেল থেকে বিবেচনা করলে হবে না, বিভিন্ন জায়গায় থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বা বিভিন্ন দিক থেকে তাকে বিবেচনা করতে হবে যে আমরা এই মানুষটাকে কি ওষুধ দিব। দেখুন, অনেক মা আসে আমাদের কাছে যে ইজি যেন ডেলিভারি হয় বা প্রসাবটা যেন ঠিকঠাক মতো হয়, এরকম রোগী কিন্তু আজকে আমার আলোচনাটা আমি আসলে একটা ধারাবাহিক ভাবে যাচ্ছি না, আজকে যে আলোচনা করতে হবে তাও জানি না। দুপুরে জেসি রয়কে জিজ্ঞাসা করে জানলাম যে আজকে আলোচনা আছে, তাই হয়তো আমি ধারাবাহিক ভাবে কোনো কিছু বলছি না। তবে মন্দ হচ্ছে না মনে হয়, নাকি মন্দ হচ্ছে? কেউ যদি একটু বলতেন। স্যার এগুলো আপনি নির্দেশ দিচ্ছেন স্যার, আপনি কন্টিনিউ করুন স্যার, অনেক সুন্দর হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এই যে অনেক মা এসে আমাদেরকে বলেন যে দেখেন যে আমার বাচ্চাটা যেন সঠিকভাবে প্রসব হয়, বা আমরা ইজি ডেলিভারির জন্য আমাদের কাছে মানুষ আসে। এই ইজি ডেলিভারি আসলে কার হবে, কাকে আমরা ওষুধ দিব? এই স্বামী স্ত্রীর যার কারো কোনো একজনের যদি টনসিল অপারেশন করা থাকে, বা একাধিক জনের যদি টনসিল অপারেশন করা থাকে, তাদের বাচ্চা সুপ্রসব মানে হবে না, তাদের ইজি ডেলিভারি হওয়া খুব কঠিন। কারণ সেই বাচ্চাগুলো অসুস্থ হয়েই পৃথিবীতে আসবে। যাদের টনসিল অপারেশন করা আছে তাদের বাচ্চা সুস্থ হয়ে জন্ম নেওয়া খুবই কঠিন, খুবই কঠিন। আর অসুস্থ বাচ্চা কখনোই নর্মালি প্রসব হয় না। আমরা এই জন্য অবশ্যই খোঁজ নেব যে টনসিলটা অপারেশন করা আছে কিনা, ডায়াবেটিস তার মারাত্মক পর্যায়ে আছে কিনা। আমরা ইজি হয় কি, এই আমরা আমাদের কাছে ওষুধ খাবার পর আপনার অন্নোপ্যাথির ওষুধ খাচ্ছেন, মাসে মাসে ডাক্তারকে দেখাচ্ছেন, অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, তাতে তারা 1.5 মাস আগে বলে দিল যে অত তারিখে তোমাকে সিজার করতে হবে। রোগী খুব খুশি, খুবই খুশি, দারুণ ব্যাপার, ডাক্তার সাহেব অত তারিখে আমার সিজারের কথা বলে দিছে। কিন্তু আমরা হোমিওপ্যাথরা বা আমাদের কাছে যারা আসে, তাদের যদি এই দীর্ঘদিন ওষুধ খাবার করার পর কোনো কারণবশত কোন রোগীর প্রসবটা যদি একটু কষ্টদায়ক হয় অথবা যদি সিজার করা লাগে, তাহলে কিন্তু 12টা বাজে। দেখুন, আপনার ওষুধও খাইছিলাম, ওনার ওষুধ আমি খাইছি, কিন্তু আমার ঠিকই সিজার করা লাগছিল। আমাদের কিন্তু এই কষ্টটা কিন্তু নিতে হয়। অন্নোপ্যাথির দ্বারা মানে যখন তারা 1.5 মাস আগে বলে দেয় আপনাকে সিজার করতে হবে, তখন কিন্তু তারা খুশি হয়। ঠিক সেই কাজটি যদি কোনো কারণবশত হোমিওপ্যাথি ওষুধ খেয়ে হয়, তখন কিন্তু মানুষের মনটা খারাপ হয় যে হোমিওপ্যাথি ওষুধ খেয়েও সিজার করতে হবে। এখানে আসলে কার সিজার করতে হবে? যারা টনসিল অপারেশন করা হয়েছে তাদের হতে পারে, যাদের অতিরিক্ত ডায়াবেটিস আছে তাদের হতে পারে, যাদের সিফিলিস রোগ বা সিফিলিটিক মায়াজম মা বা বাবার মধ্যে প্রচন্ড রকম ভাবে আছে, তাদের কিন্তু সিজার হতে পারে। যে মাটা গর্ভকালীন সময় মানসিক ভাবে নিজে অথবা পরিবারের কারণে অশান্তিতে আছে, নিজের কারণে অথবা পরিবারের কারণে অশান্তি থাকে, দুশ্চিন্তায় থাকেন, হতাশায় থাকেন, ভয়ের মধ্যে থাকেন, সেই বাচ্চাগুলো কিন্তু সুস্থ হয়ে জন্ম নেয় না। সেই বাচ্চাগুলো সুস্থ হয়ে জন্ম নেয় না, সুস্থ হয়ে যেহেতু জন্ম নেয় না, অসুস্থ সন্তান থাকলে তার সিজার সম্ভাবনা অত্যাধিক থাকে।
তাহলে আমরা এই রোগীগুলোকে অন্তপক্ষে বলবো যে দেখুন, আপনারা যদি এই পারিবারিক এই অশান্তিটা দূর না করেন, তাহলে কিন্তু আপনার বাচ্চাটাকে আমরা কখনোই নর্মালি হবে না। মানে এই বিষয়গুলো তাদেরকে আমাদের একটু সচেতন করে দেওয়ার দরকার। টনসিল অপারেশন একটু বলবো, আমরা অবশ্যই চেষ্টা করব। সেই চেষ্টাটা কিভাবে হবে সেই চেষ্টাটা আমি বলবো, কিন্তু রোগীদেরকে এটা আমাদের বলে দেওয়ার দরকার। তাহলে হয় কি, যে অন্তপক্ষে এই 1.5 মাস আগে আমরাও বলে দিলাম তোমার কিন্তু সিজার হতে পারে, পরবর্তীতে আমাদের কিন্তু এই কথাটা শুনতে হয় না। তখন বলে ডাক্তার সাহেব আপনার কথাটি ঠিক, যে আপনি যা বলছিলেন তাই হয়েছে। হ্যাঁ, তাহলে আমাদেরও এই রোগীগুলো কিন্তু আমরা অবশ্যই বলে দিব, যে যারা মানসিক ভাবে মানে হতাশায় থাকে, দুঃখে থাকে, অশান্তি থাকে, ভয়ে থাকে, যাদের অপারেশন করা আছে, তাদের যাদের সিফিলিটিক মায়োজম বা সিফিলিস আছে, তাদের মানে বাচ্চা সহজ হতে চায় বা তাদের সিজার করা লাগতে পারে। যে সমস্ত মায়েদের ছোট্টবেলা থেকে সাদা স্রাব থাকে, অর্থাৎ তার পিরিয়ড শুরু হওয়ার জীবনের আগে থেকেই, অর্থাৎ জীবনের প্রথম পিরিয়ড হওয়ার আগে থেকেই যাদের সাদা স্রাব থাকে, তাদের কিন্তু বাচ্চাটা নর্মাল হওয়া খুব কঠিন, তাদের বাচ্চা সুস্থ থাকে না। আর এই সুস্থ থাকে না বলেই কিন্তু সিজার করা লাগতে পারে। এজন্য আমরা এই বিষয়টা একটু খোঁজ নেব এবং তাদেরকে বলে রাখবো। একটা পুরুষ মানুষ তার 15, 16 বা 18 বয়সের 15-র পরে তার স্বপ্নদোষ হতে পারে, বা এই একটা মেয়ের প্রতি একটা ইচ্ছা জাগতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু অনেক শিশুদের 10 বছর বয়সে এই ইচ্ছাটা হয়, স্বপ্নদোষ হয়, এদেরও বাচ্চা কিন্তু সুস্থ থাকে না, এদেরও সিজার হতে পারে। তাই আমরা এই বিষয়টা একটু খোঁজ নিয়ে তাদেরকে বলবো, দেখুন আপনার বীজই তো খারাপ, খারাপ বীজের ফসল ভালো হতে পারে না। তা আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো, তবে আপনারাও মানসিকভাবে প্রস্তুত রাখবেন। যে সমস্ত মায়েদের বাচ্চা পেটে আসার পর 3 মাস বা 4 মাস বুঝতে পারে না যে বাচ্চা পেটে আসছে, তারা পরীক্ষা করে বোঝেন যে বাচ্চা আছে, কিন্তু শারীরিক ভাবে তার বমি ভাব, খারাপ লাগা কোনো কিছুই তৈরি হয় না, এই বাচ্চাগুলো সুস্থ না, অসুস্থ। তাই এদেরও সিজার হতে পারে। যে সমস্ত বাচ্চাগুলো পেটে আসার পরে মায়ের প্রচন্ড ব্যথা হয়, অতিরিক্ত বমি হয়, বমিটা একটা স্বাভাবিক থাকতে পারে, কিন্তু অতিরিক্ত বমি হয়, অতিরিক্ত ব্যথা হয়, মাঝে মাঝে বাচ্চা নড়াচড়া এমন করে বন্ধ করে দেয়, মা ভয় পেয়ে যায় যে কি হয়ে গেল, কি হলো। এই কি হওয়া রোগীগুলোরও আপনার বাচ্চা সুস্থ থাকে না। এই অতিরিক্ত ব্যথা অথবা কখনো রক্ত ভাঙ্গা বা সাদাস্রাব ভাঙ্গা, বেশি পানি ভাঙ্গা, এই বাচ্চাগুলো সুস্থ না। এরাও পৃথিবীতে বিভিন্ন রোগ নিয়ে আসবে, যার ফলে এখানেও সিজার হতে পারে। তার ফলে আমরা এই রোগীগুলোকেও কিন্তু আমরা বলে রাখবো, দেখুন আপনার হতে পারে। এখন আমরা এর চিকিৎসাটা আসলে কি দেব? আমরা যারা ক্লাসিক্যাল চিকিৎসা করি, তারা কেন জানি পালসিটিলা দেয় আমি জানি না, কোথায় থেকে পেলো এই পালসিটিলা, কেন বুদ্ধি পেলো তাও আমি বুঝি না। স্যার হ্যানিম্যান বললেন যে এই সমস্ত ঘটনাগুলো ওই বাচ্চার মধ্যে যায়, আর বাচ্চার মধ্যে তখনই যাবে, এই বাচ্চার মধ্যে তখনই যাবে, যাবে তো অবশ্যই, কিন্তু সেটা প্রকট আকার ধারণ করবে কখন, বাচ্চার মধ্যে থাকা শরীর মায়াজম যখন প্রকট হবে। তাই এই বাচ্চাটাকে সুস্থ রাখার স্বার্থে তাকে ছায়া দিবেন, সালফার দিতে বলছেন, যে মাঝে মধ্যে তোমরা তাকে সালফার খাও, তাহলে হবে কি ওর মধ্যে এই শরীর মায়াজম প্রকট হবে না। আর শরীর মায়াজম যদি প্রকট না হয়, এই সমস্যাগুলো ওই বাচ্চার মধ্যে প্রবেশ করবে, প্রবেশ করলেও নিষ্ক্রিয় থাকবে, যার ফলে বাচ্চাটি সুস্থ থাকবে। তখন এই সুস্থ, যদি বাচ্চা সুস্থ থাকে, সেই ক্ষেত্রে সুস্থ প্রসব হবে, এটা নিশ্চিত ইনশাআল্লাহ। তবে আরেকটি কথা মনে রাখবেন, যে সমস্ত মায়েদের প্রসব বেদনা আসছে, বাচ্চার নানীর প্রসব বেদনা বেশি ওঠে, সেখানে কিন্তু আপনার সিজার লাগবেই। সেখানে শরীর মায়াজমের কোনো কাজ নাই, টিউবারকুলারও কোনো কাজ নেই, সাইকিয়াট্রিক মায়াজমের কাজ নেই। মায়ের চেয়ে নানীর ব্যথা বেশি উঠলে সেখানে কিন্তু হবে। এই জন্য আমরা রোগীকে চিকিৎসা দেওয়ার সময় অবশ্যই এই নানীরও একটু খোঁজ নিব, তার বেদনাটা কেমন। অর্থাৎ মানে কেমন খোঁজ রাখবো, যে দেখুন মায়ের প্রসব বেদনা কিন্তু উঠবেই, এই ব্যথাটা সহ্য করে নেবার মতো মা
কিরকম টেন্ডেন্সি নিয়ে আছেন তাকে একটু প্রশ্ন করে দেখলে বোঝা যায় যে না এটা আসলে সিজার হবে কিনা। তখন কিন্তু আমরা বলে দিতে পারি যে এটা হবে। তখন আমরা হোমিওপ্যাথি ডাক্তারদেরকে এই কথাগুলো তোমাকে শুনতে হয় না যে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আমাকে সিজার করতে হয়েছে। তখন বরং প্রশংসায় পাওয়া যায়, হ্যাঁ ডাক্তার সাহেব আপনি যা বলছিলেন ঠিক তাই হয়েছে। কারণ তারাও যেমন 1.5 মাস আগে বলে দেয় বা 2 মাস আগে বলে দেয় বা 15 দিন আগে বলে দেয় যে ঠিক অত তারিখে আপনার কিন্তু এটা করতে হবে, বাচ্চা ভালো অবস্থানে নেই। কিন্তু আগের বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় তারা বলছে যে দেখুন আপনার বাচ্চা সুস্থ আছে, খুব ভালো আছেন আপনি। কিন্তু 1.5 মাস আগে কি ঘটলো যে আপনার ভালো নেই, আপনার প্রেশারটা বেড়ে গেছে, তাহলে এতদিন কি চিকিৎসা হলো? এই গুরুত্ব রোগীদের নাই প্রশ্ন করার। তা আমরাও একটু মাঝে মাঝে এরকম চাপ তৈরি করে দেব যে দেখুন আপনার আমাদের ওষুধ খেয়ে কিন্তু প্রেশারটা বাড়বে না। কিন্তু প্রেশার আসলে কার বাড়ে? যাদের এই ইতিহাসগুলো আছে। কাদের বাচ্চাগুলো সমস্যা তৈরি হয়? যাদের এই ইতিহাসগুলো আছে। কারণ এই ইতিহাস তো ওই প্যাথির লোকগুলো নেয় না, যার ফলে তারা এটা কিন্তু বলতে পারবে না। আমরা যেহেতু ইতিহাস নেই সেহেতু আমরা এটা বলে দিতে পারবো যে এই বাচ্চাগুলো কিন্তু সুস্থ হবে না। যার ফলে আমরা তাদের সঠিক মনোযোগ দিয়ে চিকিৎসার চেষ্টা করব এবং পাশাপাশি বলেও রাখবো। আর যদি বাচ্চাটাকে আমরা সুস্থ রাখতে পারি, যদি বাচ্চাটাকে নীরব থাকে, তাহলে কিন্তু ও সুস্থ হয়ে প্রসব হবে, ও জন্ম নিয়ে কান্না করবে, ও প্রসবের মধ্যে ঘুমিয়ে থাকবে না, এটা সুনিশ্চিত ইনশাআল্লাহ। আজকে আলোচনাটা দীর্ঘ করব না, রোজার প্রথম দিন, তাড়াতাড়ি ঘুমিয়ে যাব। আর এর উপর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন।